হুম। এ, না। হুম, 5 মিনিট বিরতি। হ্যাঁ রে, চুলগুলো শুরু আদাব। বসেন, হ্যাঁ ভালো আছি। বিয়ের সময় তো দেখা কি আর থাকে। বসেন। কাজ, ক্লাস নিশ্চিত। তো সিভি গুলো দিয়ে গেলেই তো। মোবাইলে নিয়ে যাবে লগ ইন করতে, এমনি যেমন লগ ইন করেন না ঠিক তেমন করে। হ্যাঁ, ফেসবুক লেখেন, পাসওয়ার্ড। হুম হুম হুম। তো ওইটার পাসওয়ার্ড দিলে এগুলো রাখে কাগজ। ইমেল অ্যাড্রেস করছেন এখানে পাসওয়ার্ড। কার্ডটা, না, ওটা পাসওয়ার্ড রিসেট করলে হবে। আপনাকে আর একটা করে দিব না শুনলে, নাহলে পাসওয়ার্ড তো রিসেট করতে পারতেছেন না। হুম। না করলেও চলবে। হ্যাঁ, ব্রাউজার দিয়ে করবেন এই অ্যাপস থেকে। হুম, এখানে গেছে, এটা লগ ইন করাই আছে একটা। একটু তোমরা ওয়েট করো। না না, সমস্যা নেই, দেখবে। নতুন করে খুলে দেবো এখন। আপ- খালি একটা মোবাইলে ইয়ে যাবে। হ্যাঁ, মোবাইলে একটা পাসওয়ার্ড ওটিপি যাবে, ওইটা খালি সেন্ড করে দিয়েন, তাতে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। পারবো, ওই যে এনিডেক্স নামে একটা সফটওয়্যার আছে, এনিডেক্স। হ্যালো, নন্দিনী। হুম। আর বাকিগুলা কি হারাই গেল, পারছে না নাকি? ডাটা টাইপের এগুলো উদাহরণ লিখি না এই সময়, ওরা জয়েন করুক। হুম। নন্দিনী, হ্যালো, হ্যাঁ। এগুলা লেখি নে। হ্যাঁ। নাও স্যার। দেখা যায়, পরের পেজে যাব। Your font character double A should turn it up to digital building to the হয়েছে? হ্যাঁ। আরো নিচে যাব। ইন্টিজার এগুলো তো হয়েছে ইন্টিজার। এই সংজ্ঞাটা লিখি নে, যে কোনো ডেটার মান যদি এত থেকে এতর মধ্যে হয় তবে তাকে। ইন্টিজার, কোনো ডেটার মান যদি
মাইনাস ৩৩ কে আসছে রে এত কথা বলে কেন? মামি নাকি? হ্যাঁ, ঘরজন দ্বারা। হ্যালো। হ্যাঁ, আচ্ছা। এই, কোথা থেকে ছাড়লাম যেন? কাকিমণি শুনতে পাচ্ছ? ইউজার 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 ডিফাইন্ড। ডিফারেন্ট ডেটা টাইপ। তারপর আসি বিল্ড ইন ডেটা টাইপ। বিল্ট ইন মানে বিল্ট ইন, অথবা আরেকটা নাম হচ্ছে মৌলিক, অথবা ফান্ডামেন্টাল, অথবা বেসিক ডেটা টাইপ। এগুলা একই কখনো যদি দেয় যে মৌলিক ডেটা টাইপ নিয়ে আলোচনা করো, বা মৌলিক ডেটা টাইপ কি, অথবা ফান্ডামেন্টাল ডেটা টাইপ কি, একই কথা কিন্তু। তো বিল্ট ইন ডেটা টাইপ কি? সি প্রোগ্রামে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এবং ডাবল, এই চার ধরনের ডেটা টাইপকে বলা হবে বিল্ট ইন ডেটা টাইপ। বিল্ট ইন মানে যেগুলা কম্পাইলারে অটোমেটিক্যালি দেওয়াই থাকে। সব মোবাইলের ক্ষেত্রেও বিল্ট ইন কিছু সফটওয়্যার থেকে যায় না, ঠিক তেমন কম্পাইলারের সাথে এই ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, এই চার ধরনের ডাটা টাইপ দেয়াই থাকে। তো যদি যে ডাটা টাইপগুলা দেওয়া থাকবে, বা যে ডাটা টাইপগুলো আগে থেকেই কম্পাইলার পরিচিত, সেগুলোকে বলা হবে কম্পাইলার দেওয়া থাকবে, সেটা হচ্ছে হ্যাঁ বিল্ড লাইন ডেটা টাইপ। বিল্ট ইন, অথবা মৌলিক, অথবা ফান্ডামেন্টাল, বা বেসিক ডেটা বেসিক। টাইপ। হুম। তো সংজ্ঞাটা এভাবে পড়বা যে সি প্রোগ্রামে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, এই চার ধরনের ডেটা টাইপকে বিল্ট ইন ডেটা টাইপ বলে। তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। যে ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলে। তো সি প্রোগ্রামে পূর্ণ সংখ্যা যেমন 247, এখানে কি দশমিক আছে? নাই। 657, 600, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই ধরনের ডাটা টাইপ নিয়ে সি প্রোগ্রামে কাজ করা হয়। মূলত কোনো ডেটার মান যদি 32,768 থেকে 32,767 মধ্যে হয়, তবে তাকে ইন্টিজার ডাটা টাইপ বলে। মনে রেখো যে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার মেমরিতে কত বাইট জায়গা নেবে? 2 বাইট, অথবা 2 বাইট, অথবা 16 ষোলো বিট। বিট হুম। যদি কোনো ভেরিয়েবলের সামনে ডেটা টাইপ হিসেবে আমরা ইন্টিজার দেই, তখন মেমরিতে জায়গা দখল করবে 16 বিট, অথবা 2 2 বাইট। এগুলো অবজেক্টিভ হিসেবে দিবে। হ্যাঁ। ইন্টিজার শব্দের প্রথম তিনটা অক্ষর, প্রথম তিনটি অক্ষর, সেগুলো হচ্ছে INT। এই যে এটা, এটা দ্বারা আইএন হ্যাঁ INT দ্বারা ইন্টিজার ডেটা টাইপ বোঝানো হবে। যদি কখনো দেখো যে ডেটা টাইপ হিসাবে দিছে INT, তাহলে সেটাকে বুঝতে হবে যে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। আর সেটা মেমরিতে কত বাইট জায়গা নেবে? 2 বাইট। এগুলো একটু মনে রাখবা, হ্যাঁ, সবাই। আর কত থেকে কত পর্যন্ত ডেটা নিয়ে কাজ করা যাবে? মাইনাস 32,000। 32,768 থেকে 32,767। হুম। আর একটা রেঞ্জ তোমরা লিখে রাখতে পারো এটার, যদি এরকম, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা অবজেক্টিভ হিসেবে দেয়, কলমটা করে রাখলাম, অবজেক্টিভ এরকম দেয়, ওই একই কথা কিন্তু, সরি, 2 টু দি পাওয়ার কত নিয়ে কাজ করে? 16 বিট। এই যে 2 টু দি পাওয়ার 15 থেকে, -2 টু দি পাওয়ার 15 থেকে, এটা মনে রাখবা, 15 থেকে 2 টু দি পাওয়ার 15 -1, -1 নিচে দিবা। হুম, উপরেরটা না, এটা না, নিচে দিবা মাইনাসটা, -1 এখানে, মানে এক কম হয়েছে না এখানে? 32,000 কত যেন ছিল? এই যে এক কম লিখে নিতে পারছো। -2 টু দি পাওয়ার 15 থেকে -2 টু দি পাওয়ার 15 -1। হুম। -1। হ্যাঁ, এই যে এটা,
2 টু দি পাওয়ার 15 হুম। মাইনাস এটা এত ফন্ট। পর্যন্ত। এই তার মানে ইন্টিজার এতটা ডাটা নিয়ে কাজ করতে পারে। যদি 2 লাখ ডাটা হয় তখন কি করতে হবে? টাইপ চেঞ্জ করে দিতে হবে। টাইপ মডিফায়ার আমরা পরে পড়বো, আগে এটা দেখি। ফ্লোট। তারপরে আসি বিল্ট ইন ডাটা টাইপের বেসিক ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্লোট। ফ্লোট মানে কি? ফ্লোট। দশমিক যুক্ত সংখ্যা। সি প্রোগ্রামে দশমিক যুক্ত সংখ্যা রাখার জন্য যে ডাটা টাইপ ব্যবহার করা হবে তাকে ফ্লোট ডাটা টাইপ বলে। আমার কথা বুঝতে পারছো? যদি কখনো দশমিক হুম। সংখ্যা হয় তখন এই যেমন সেটা এরকম হচ্ছে উদাহরণ। ফ্লোট। হ্যাঁ, হ্যাঁ ফ্লোট তখন বলবো। ইংরেজি শব্দের পুরাটাই ব্যবহার করা হবে। এটা FLOAT দেখা যায় ফ্লোট। হুম। ইংরেজি শব্দের এই যে ফ্লোট, এই কয়েকটা অক্ষর দ্বারা ডাটা টাইপ বোঝানো হবে ফ্লোট। ইন্টিজারের ক্ষেত্রে কি? INT। ফ্লোটের ক্ষেত্রে পুরা শব্দটাই ফ্লোট। 4টি অক্ষর দ্বারা হলো ফ্লোট। এটা। হুম। ডাটা টাইপের নামকরণ করা হয়েছে কয়টা অক্ষর মিলে? এই যত 4টা অক্ষর মধ্যে। হ্যাঁ, এই টাইপের পাঁচটা। ভেরিয়েবল। হ্যাঁ আচ্ছা যাই হোক, 5টা অক্ষর নিয়ে তো এখানে পাঁচটা। লিখতে পারি। হ্যাঁ। হুম। তো ফ্লোট টাইপ মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে এটা একটু মুখস্থ করবা। 4। 4 বাইট বা 32 বিট। 32 বিট। 8 বিটে 1 বাইট, তো 4 32। এভাবে জায়গা 32। দখল করবে মেমোরিতে 32 বিট অথবা 4 বাইট। এটা হচ্ছে MCQ এর জন্য মনে রাখবা। এই টাইপের ডাটার ক্ষেত্রে দশমিক বিন্দুর পর কতটুকু নেওয়া যাবে? দশমিক ছয় বিন্দু। ডিজিট পর্যন্ত। হ্যাঁ, ছয় 6 ডিজিট। ডিজিট পর। তার মানে কি বুঝছো? এরকম দশমিকের পর কত ঘর? 6 ঘর। এই যে এরকম ধরো যে লিখলাম 3, 5, 4, সরি বাংলা ইংলিশ একসাথে হয়ে গেল। 3 এরকম কয় ঘর হয়েছে? পাঁচটা হয়েছে। এই যে দশমিকের পর এখানে তিনটা। সর্বোচ্চ চার 7 সাত। পর্যন্ত। হ্যাঁ, 7টা। সর্বোচ্চ 6, মানে 7টা পর্যন্ত নেওয়া যাবে, তবে 6-এর মধ্যে সীমাবদ্ধ। তো তাহলে কি আমরা বুঝতে পারছি কোনটার জন্য কত ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করব? যদি দশমিকের 6 ঘর পর্যন্ত নিয়ে কাজ করার দরকার হয় যে কোনো সংখ্যা আমার উত্তর আসতে পারে। যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, এখন বলে দিছে আমাকে 5-6 ঘর পর্যন্ত দেখাইতে হবে বা 4 ঘর পর্যন্ত দেখাইতে হবে, তাহলে আমরা কি করব? সেই ডাটা টাইপ আমরা ফ্লোট হিসেবে রাখতে পারি। 6-এর মধ্যেই তো হইলো, তাই না? হুম। তো তাহলে এটা কত ঘর জায়গা, মানে দশমিকের পর কয় ঘর পর্যন্ত দেখানোর জন্য? ছয়। 6 ঘর। তারপরে আসে ক্যারেক্টার। যদি কখনো সি প্রোগ্রামে বর্ণ অথবা বর্ণমালা টাইপের ডেটা নিয়ে কাজ করার দরকার হয়, অর্থাৎ অক্ষর নিয়ে কাজ করার দরকার হয়, তখন আমরা ডাটা টাইপ হিসেবে কি ব্যবহার করব? ক্যারেক্টার। 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 হুম। তোমরা এই যে যেভাবে সংখ্যাগুলো লিখছি না, এই সংখ্যাগুলো এইভাবেই মুখস্থ করবা, তাহলে ভালো মার্কস পাবা। প্রতিটি ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল কম্পাইলার মেমোরিতে কত বাইট জায়গা নেবে ক্যারেক্টারের জন্য? এটা হচ্ছে 1 বাইট বা 8 বিট। অথবা 8 বিট, যে কোনো একটা MCQ হিসেবে থাকতে পারে। আমি MCQ শিটগুলো আজকে দিয়ে দিব এখন। তোমাদের যে গ্রুপটা আছে এটা এখন মেসেজ তোমরাও দিতে পারবা আজকে থেকে। তো সি প্রোগ্রামে তারপরে ডাটা টাইপ হচ্ছে ডাবল। দেখা যায় সি প্রোগ্রামে দশমিকের চেয়ে, সি প্রোগ্রামে দশমিক অর্থাৎ ফ্লোট, দশমিক মানে কোনটা ডাটা টাইপ? ফ্লোটটা আছে না? হ্যাঁ। ফ্লোটের চেয়ে যদি বেশি পরিমাণ জায়গা নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ফ্লোটের পর ধরো যে 9 ঘর 10 ঘর নিয়ে কাজ করতে হবে, তখন ডাটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করব আমরা ডাবল। আবার ধরো যে আহ, চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ নেগেটিভ সংখ্যা পজিটিভ সংখ্যা, তখন আমরা ব্যবহার করব ডাটা টাইপ ফ্লোট। না ফ্লোট না, ডাবল ডাবল। আবার মনে করো যে কখনো পাওয়ার লিখতে হবে, যেমন তোমরা কি, আফসানা মিমি কি সায়েন্স না আর্টস? আর স্যার। আর্টস। আচ্ছা আপনার যাই হোক। তো নাই। হ্যাঁ, কে তুমি? নাই ও। আখি আখি। হ্যাঁ। ও আচ্ছা যাই হোক, যদি কখনো এরকম ফরম্যাট থাকে না বৈজ্ঞানিক রূপে, 3 × 10⁻², হুম। তারপরে 6.7 × 10⁻11, এরকম যদি কখনো বৈজ্ঞানিক ফরম্যাটে হুম। তথ্য নিয়ে কাজ করা লাগে তখন আমরা ব্যবহার করব সেটা ডাবল। বাবুই হবে।
হ্যাঁ, সেটা হচ্ছে ডাবল। ডাবল ডাটা। হুম, ডাবল। আরেকটা কি সাইন্টিফিক ফরম্যাট অথবা এক্সপোনেনশিয়াল, কখনো এরকম থাকে। এক্সপোনেনশিয়াল যেমন এরকম 10 ইন্টু ই, এরকম দেখছো কখনো? হ্যাঁ, যদি এরকম, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বা পাওয়ার। ক্যালকুলেটরের মধ্যে আছে। হ্যাঁ, ক্যালকুলেটর মধ্যে থাকে তো এরকম যদি এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লিখতে হয়, তখন আমরা ব্যবহার করব কোন ডাটা টাইপ? ডাবল। ডাবল ডাটা টাইপ। ডাবল ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা দখল করে? 8 বাইট বা 64 বিট। 8 বাইট বা 64 বিট। এক 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 বাইট সমান 8 বিট। তো 8 8 64 বিট আট আট বাইট মেমোরি। বা বাইট বা 64 বিট। হুম, এটা একটু মুখস্থ করে নেবা। আর দশমিকের পর এটাতে কাজ করা যাবে, দশমিকের পর 14 ঘর নেওয়া যাবে। এটা লিখে রাখো, এটা ওই যে নোট ডিলিট হয়ে গেছে। দশমিকের পর 14 ঘর নিয়ে কাজ করার জন্য ডাবল ডাটা টাইপ। এই যে আগেরটা যেমন করে লিখছি, এটার মতো করে লিখে নাও যে ডাটা টাইপ এই ডাবল ডাটা টাইপের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর 14 ডিজিট পর্যন্ত গ্রহণযোগ্য হয়। লেখা হয়েছে? হ্যাঁ। এটার মতো করে লিখে নাও, এই যে ডাবল, লেখো যে ডাবল ডেটার ডাবল ক্ষেত্রে। টাইপে দশমিকের পর 14 ঘর নিয়ে কাজ করা যায়। এটার মতো করে সুন্দর করে লিখে নাও নন্দিনী। ডেটা টাইপের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর 6 ডিজিট পর্যন্ত গ্রহণযোগ্য হয়। এটা হুম। হয়েছে। হ্যাঁ, তো এটা লেখা হয়। এখন ডিরাইভ ডাটা টাইপ আমরা একটা পড়ছিলাম না? ডিরাইভ, ডিরাইভ মানে হচ্ছে অন্য এক বা একাধিক ডেটা টাইপ, অন্য এক বা একাধিক ডেটার সমন্বয়ে। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটা লেখো এক বা একাধিক ডাটা টাইপের সমন্বয়ে ডিরাইভ ডাটা টাইপ গঠিত হয়। এক বা একাধিক ডেটা টাইপের সমন্বয়ে ডিরাইভ ডাটা টাইপ গঠিত হয়। ডিরাইভ ডাটা টাইপ হলো এরকম, উদাহরণগুলো একটু লিখে নাও। ডিরাইভ ডাটা টাইপ অন্য এক বা একাধিক ডাটা টাইপের সমন্বয়ে ডিরাইভ ডাটা টাইপ গঠিত হয়। আর ডিরাইভ ডাটা টাইপের উদাহরণগুলো একটু লিখে নাও, নোট করে রাখো। এটা কি অ্যারে? হুম, অ্যারে ফাংশন হয়েছে লেখা। হ্যাঁ। এবার আমরা টাইপ মডিফায়ারে যাব। এখন প্রথমে আমরা যখন দেখলাম যে ইন্টিজার কতটা ডাটা নিয়ে কাজ করা যায়, 32,000 পর্যন্ত, তাই না? হ্যালো? হ্যাঁ। 32,768 থেকে 700। মাইনাস 32,768 থেকে প্লাস 32,767 পর্যন্ত। হ্যাঁ, 67 পর্যন্ত। এখন মনে করা যায় আমার আহ, এই 50,000 ডেটা নিয়ে কাজ করতে হবে, তাহলে কি ইন্টিজার টাইপ ওই আইএনটি না, ডাটা টাইপ দিলে হবে? তখন আমাকে দিতে হবে হবে না। রেঞ্জটা, আমাকে চেঞ্জ করে দিতে হবে, রেঞ্জ বাড়াইতে হবে। মানে সর্বোচ্চ আমি তখন ডেটার যে রেঞ্জ -32,000 থেকে 32,000 প্লাস 32,000, এই রেঞ্জের মধ্যে তো তখন আমার হচ্ছে না। তখন আমাকে কি করতে হবে? টাইপটা বাড়ায় নিতে হবে। এই টাইপ ডাটা টাইপের রেঞ্জ বাড়ানোর জন্য যে বিষয় আছে, সেটাকে বলা হয় ডাটা টাইপ মডিফায়ার। ডেটা টাইপ মডিফায়ার অর্থাৎ মডিফাই করা, পরিবর্তন করা। যে ডাটা টাইপ নর্মাল বিল্ট ইন থাকে, সেটাকে পরিবর্তন করে, হয়েছে হয়েছে, পরিবর্তন করার জন্য আমরা মডিফায়ার ব্যবহার করব। একটু সংজ্ঞাটা দেখে নাও। যে ডেটা টাইপ মডিফায়ার হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে বিশেষ শব্দ যেগুলা কম্পাইলারে বিশেষ বিশেষ কাজ করার জন্য সংরক্ষিত থাকে, সেই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো মডিফায়ার কি? মডিফায়ার এক ধরনের কিওয়ার্ড যা মৌলিক ডেটা টাইপের পূর্বে, মৌলিক ডেটা টাইপ কোনগুলা বলো যে কোনো একজন। মৌলিক ডেটা টাইপ কোনগুলো? ডাবল। হ্যাঁ,
তো ডাবল, ফ্লোট, তারপরে ইন্টিজার, এগুলো ক্যারেক্টার। ইন্টিজার। হুম, এগুলো হচ্ছে মৌলিক ডাটা টাইপ। তো এই মৌলিক ডাটা টাইপের পূর্বে ব্যবহার করে ডেটার কি ব্যাপ্তি বা পরিসর এবং চলকের মেমরি পরিসর বাড়ানো দশা। বা হুম, তার মানে কি, ডেটার যে রেঞ্জটা আছে সেটাকে যদি বাড়ানোর দরকার হয়, তারপরে মেমোরিতে জায়গা যদি বেশি রাখার দরকার হয় বা মেমোরি পরিসর একটু বেশি দরকার হয়, তখন আমরা যে কিওয়ার্ড ব্যবহার করব সেই কিওয়ার্ড গুলাকে বলা হবে ডেটা টাইপ মডিফায়ার। আমার কথা কি বুঝতে পারছো সবাই? যদি কখনো ডেটার রেঞ্জ বাড়াইতে হয় আর মেমোরি হ্যাঁ। পরিসর বা মেমোরি পরিসর, মেমোরিতে কতটুকু জায়গা নিবে সেটা যদি বাড়াইতে হয়, তখন যে কিওয়ার্ড বা বিশেষ শব্দ, হ্যাঁ, শব্দগুলা ব্যবহার করব, সেই শব্দ বা কিওয়ার্ড গুলাকে বলা হবে মডিফায়ার। তো এরকম মডিফায়ার আছে। একটু নিচে যাই, দেখো দেখা যাচ্ছে কি না আরো বড় করব? দেখা যাচ্ছে? এরকমই থাক। হুম। জি স্যার। হুম। তো দেখো এই যে হ্যাঁ, যায় আমরা দেখা। প্রথমে হচ্ছে ইন্টিজার ছিল না? বিটস, 2 বাইট। হ্যাঁ, দেখা যায়। উপরে কলামের হেডিং গুলো দেখো, বিল্ড ইন ডাটা টাইপ, প্রথম কলামটা হ্যাঁ। জি হচ্ছে স্যার। যে বিল্ড ইন ডাটা টাইপ গুলো ছিল সেগুলা। দ্বিতীয় কলামটা হচ্ছে মডিফাইড, অর্থাৎ পরিবর্তন করার পর যে ডাটা ডাটা চার। টাইপ হইলো সেটা। তারপরে হচ্ছে মেমোরিতে কতটুকু জায়গা নেবে সেটা। তারপরে কতটুকু ডেটা, জায়গা নিবে? হ্যাঁ, তারপরে হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কত, মাইনাস এই পাশের মানটাকে বলা হবে সর্বনিম্ন, এটাকে হচ্ছে সর্বোচ্চ। এখানে অবজেক্টিভ দেয় কখনো, সর্বোচ্চ। হ্যাঁ, এইভাবে অবজেক্টিভ দেয় যে সাইন ইন্টিজারের সর্বোচ্চ মান কত, কত হবে? 32,767। হ্যাঁ। আ- আবার যদি বলে সাইন শর্ট ইন্টিজার, এটা মেমোরিতে কতটুকু জায়গা নেয়? 16 বিটস আর হচ্ছে 2 বাইট। হ্যাঁ, এইভাবে অবজেক্টিভ দিবে। এভাবেই তোমরা সাজাবা ছকটা। প্রথমে সাইন ইন্টিজার, সাইন ইন্টিজার অথবা খালি ইন্টিজার একই কথা। তারপরে সাইন শর্ট, এই যে এখানে দেখো দুইটা শব্দ নতুন দিছি না, সাইন শর্ট। এই জি স্যার। হুম, তারপরে এইটা সাইন, আছে। এই 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 অংশটুকুকে বলা হবে মডিফায়ার। এই যে সাইন্ড লং, সাইন শর্ট, আনসাইন্ড, আনসাইন্ড শর্ট, এগুলো হচ্ছে মডিফায়ার। তখন দেখো ডাটার রেঞ্জটা কি চেঞ্জ হয়নি? ডান পাশে রেঞ্জ দেওয়া আছে। আনসাইন্ড শর্ট তখন ইন্টিজার, শুধু সিক্স ইন্টিজার ফাইভ অথবা ফাইভ টু সাইন ফাইভ ইন্টিজার। হুম, এই চার্টটা দেখো, এই চার্টটা একটু মুখস্থ করতে হবে। এমনিতে ক্যারেক্টার যখন থাকবে, আনসাইন ক্যারেক্টার, যদি আনসাইন্ড ক্যারেক্টার হয় সেটা দেখো 0 থেকে 255টা অক্ষর নিয়ে কাজ করা যায়। কিন্তু যখন আমরা দিব সাইন ক্যারেক্টার, তখন দেখো -128 থেকে একশো 128 সাতাশ থেকে একশো একশো সাতাইশ সাতাশ আবার যখন শুধু ফ্লোট লিখবো, ফ্লোট লিখলে মেমোরিতে জায়গা নেয় দেখো কতটুকু। ফ্লোটের কোনো মডিফায়ার নাই, ফ্লোট ডাটা টাইপের কোনো মডিফায়ার নাই, এই জন্য ফাঁকা রাখছি। হুম, 32 বিট, 4 বাইট। আর ডেটার রেঞ্জটা এত। ডাবলের মডিফায়ার আছে, একটা আছে লং ডাবল, শুধু ডাবল থাকলে সেটা জায়গা নেবে 8 বাইট। আর ডেটার রেঞ্জ 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -308 থেকে +308। আর যদি লং ডাবল হয় তাহলে জায়গা নেবে 80 বিট অথবা 10 বাইট। 10 বাইট। হুম, আর রেঞ্জ হচ্ছে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4932 টু ওয়ান পয়েন্ট টু ওয়ান ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান 10 টু দি পাওয়ার 4932। 4932। এই গেল তোমার ডেটা টাইপ মডিফায়ারের পড়াশোনা। অর্থাৎ ডেটার রেঞ্জ যদি বাড়াইতে হয় তখন যে কিওয়ার্ড ব্যবহার করব সেটাকে বলা হবে ডেটা টাইপ টাইপ মডিফায়ার। মডিফায়ার। এই নোটগুলো দিব এখন, সমস্যা নেই। তারপরে আছে তোমার ভেরিয়েবল। আজকে আমার একটা গেস্ট আসছে, কালকে আমরা কালকে না, হোয়াটসঅ্যাপে এখন জানাই দিব, ঠিক আছে? জি স্যার। আর যতক্ষণ থাকবে সময় আছে, 40 মিনিট ফ্রি ক্লাস নেওয়া যায়, এই 40 মিনিটে কতক্ষণ গেছে মনে হয়। আর একটু দেখি এটা ভেরিয়েবল শেষ করি।
এখন আমরা তো দেখলাম যে ডেটা টাইপ কি, তারপরে ডেটা টাইপ রেঞ্জ কিভাবে বাড়ানো যায়। এখন আমরা ভেরিয়েবল বা চলক নিয়ে পড়াশোনা করব। চলক কি? চলক হচ্ছে চলক জানার আগে আইডেন্টিফায়ার দেখি। সি প্রোগ্রামে প্রতিটি উপাদানের একটি করে নাম দেওয়া হয়, অর্থাৎ মেমরিতে যখন জায়গা দখল করা হবে তার একটা করে নাম দেওয়া হবে, সেই নামটাকে বলা হবে আইডেন্টিফায়ার। বুঝতে পারছো যে সি প্রোগ্রামে যে কোনো উপাদানের একটা হ্যাঁ, যদি নাম দেই সেটাকে নাম্বার নামটা। থাকলে সেই নাম্বারটাই হচ্ছে আইডেন্টিফায়ার। তো এরকম সি ভাষায় বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আইডেন্টিফায়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ। বুঝো। হ্যাঁ, প্রোগ্রাম চলার সময় বা প্রোগ্রাম নির্বাহের সময় যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে চলক বলে। যার মান চলক বলে। চল। হ্যাঁ, এটা সংজ্ঞাটা এটাই মুখস্থ করবে একেবারে, যা আছে তাই। প্রোগ্রাম নির্বাহ মানে চলা, প্রোগ্রাম নির্বাহের সময় যে সকল রাশির মান পরিবর্তন হয় তাকে চলক বলে। চলক আর একটা ছোট সংজ্ঞা যদি দিতে পারো, এটাকেও উপরেরটা দিলে হবে নিচেরটা দিলে হবে। চলক হচ্ছে মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা, অর্থাৎ মেমোরিতে যে তথ্যগুলো রাখতেছি সেটার নাম কি নামে রাখতেছি বা ঠিকানাটা কি, সংখ্যার পরিবর্তে যদি নাম দেই সেই নামটাকে বলা হবে চলক। চলকে যে তথ্যগুলো রাখবো সেগুলা পরিবর্তন হয়, এই জন্যই একে চলক বলা হয়। তো প্রোগ্রামে যখন কাজ করা হয় তখন সেগুলোকে কোথায় রাখতে হবে? কম্পিউটারের কম্পিউটার মেমোরিতে। র্যামে। হ্যাঁ, র্যামে রাখতে হবে। বারবার যখনই আমরা কাজ করব সেই তথ্য হার্ড ডিস্ক তখন থেকে র্যামে নিয়ে এসে কাজ করতে হবে। তো প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে ভেরিয়েবলগুলোর অবস্থান, সংরক্ষিত মান পরিবর্তন হয়, অর্থাৎ ভেরিয়েবলে যে মানগুলো রাখবো সেটা কি পরিবর্তন হবে বারবার, এই জন্য এদেরকে চলক বলা হয়। এখানে প্রশ্ন দেয় যে ভেরিয়েবলে যে আইডেন্টিফায়ারের মান পরিবর্তন হয় তাই কি বলে? যার মান পরিবর্তন হয়। চলক। হুম, এভাবে ঘুরায় পেঁচায় দিতে পারে। তো চলক ঘোষণার কিছু নিয়ম আছে। চলকের যে নাম রাখবো বা জায়গা, মেমোরিতে যে জায়গা রাখবো সেই জায়গার নামকরণের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলা একটু জেনে রাখতে হবে। কিভাবে মেমোরিতে জায়গা রাখার জন্য ভেরিয়েবল, অর্থাৎ বারবার যে পরিবর্তন হবে সেই জায়গাটা দখল করে রাখার জন্য কিছু নামকরণের নিয়মাবলী এখন আমরা শিখব। তো এরকম নিয়মের মধ্যে দেখো প্রথমে কি আছে, প্রথম নিয়মটা হচ্ছে কি, দেখা যায় না? যায় দেখা। কি আছে? অনেক ছোট, দেখা যায় না। প্রথম অক্ষরটি, 1 নম্বর নিয়ম আছে। অবশ্যই। হ্যাঁ, প্রথম অক্ষরটি অবশ্যই অ্যালফাবেট হবে মানে। অ্যালফাবেটিক। হুম, প্রথম অক্ষরটা অ্যালফাবেটিক অবশ্যই। অ্যালফাবেটিক ক্যারেক্টার। হুম, প্রথম অক্ষরটা অবশ্যই, এবার দেখা যায় বড় না? হ্যাঁ। প্রথম অক্ষরটা অবশ্যই এ থেকে জেড এর মধ্যে হইতে হবে। তার মানে কেউ যদি এরকম লেখে তাহলে কি দেখো, হুম। প্রথমে কি অক্ষর আছে না? হুম। হ্যাঁ, প্রথমে অক্ষর, তার মানে এটা কি ভ্যালিড, বৈধ হবে না অবৈধ হবে? যদি বৈধ ঠিক না, হবে এটা। তখন এভাবে অবজেক্টিভ দেয় নিচের কোনটি ভ্যালিড, এই শব্দটা শিখে রাখো, বারবার দেয় ভ্যালিড। ভ্যালিড মানে বৈধ, বৈধ, এই শব্দটা দেবে। তার মানে যে ভেরিয়েবলের নাম দিলাম নিরন, এটা কি হবে, ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড মানে অবৈধ। ভ্যালিড। হ্যাঁ, ভ্যালিড। তারপরে আর কি হবে পরে দেখো, কখনোই সংখ্যা দ্বারা শুরু করা যাবে না। 2 নম্বর নিয়ম, প্রথম জায়গাটা, এই জায়গাটা কখনোই সংখ্যা দেওয়া যাবে না। হুম, এখানে কি এরকম দিলে ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? কখনো সংখ্যা দেওয়া যাবে না, এটা হচ্ছে ইনভ্যালিড হবে। ইনভ্যালিড হবে। কারণ সংখ্যা হ্যাঁ, দিতে মানা। আঁকি মনে বুঝছো ভ্যারিয়েবলের নামকরণে 2 নম্বর নিয়ম? জি স্যার। হ্যাঁ, যে কখনোই প্রথমে সংখ্যা দেওয়া যাবে না। সংখ্যা দেওয়া যাবে না। সংখ্যা দাও। হ্যাঁ, তারপরে যে ভেরিয়েবলের মাঝখানে শুধু
অক্ষর দেওয়া যাবে, সংখ্যা দেওয়া যাবে। ধরো যে এরকম যদি লিখি, 3 নম্বর নিয়মটা দেখো, ভেরিয়েবলের মাঝখানে শুধুমাত্র এগুলো দেওয়া যাবে, সংখ্যা দেওয়া যাবে, মাঝখানে কোনো সমস্যা নাই, শুরুতেই জি খালি, স্যার। হ্যাঁ শুরুতে সংখ্যা সমস্যা। দেওয়া যাবে না, প্রথম অক্ষরটা যাবে না। অবশ্যই অক্ষর হইতে হবে। মাঝখানে তুমি এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড বা স্মল এ থেকে জেড দাও, সমস্যা নাই। এটা আর একটা বলছে যে ভেরিয়েবলের নামে শুধু 2টা চিহ্ন ব্যবহার করা যাবে। কয়টা চিহ্ন? দুইটা চিহ্ন। দুইটা। হ্যাঁ, চিহ্ন দুইটা হচ্ছে, একটা হচ্ছে ডলার সাইন, এই যে এটা ডলার সাইন, আর একটা আন্ডার হুম। স্কোর। আন্ডার স্কোর আর ড্যাশের মধ্যে পার্থক্য আছে, এই যে দেখাই এরকম, আন্ডার স্কোর নিচে, বুঝতে পারছো? আর ড্যাশ যদি হইতো তাহলে মাঝামাঝি। এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ড্যাশ, ড্যাশ এটা হচ্ছে আন্ডার স্কোর, টাইম শেষ হয়ে যাবে। তো এই দুইটা নিয়ম বুঝছো, ড্যাশ আর আন্ডার স্কোর হ্যাঁ। ব্যবহার করা হ্যাঁ। যাবে। যেমন এরকম যদি লিখতো কেউ ডলার সাইন রয়, তাহলে ভ্যালিড না ইনভ্যালিড? এটা হচ্ছে লেখা যাবে, এটা ভ্যালিড। উপরেরটা হচ্ছে ভ্যালিড হবে, নিচেরটা ডলার সাইন। আন্ডার আর স্কোর, নিচেরটা আন্ডার স্কোর, এটা হবে হ্যাঁ ভ্যালিড। দুইটাই এটা ভ্যালিড, এই দুইটা ব্যবহার ভ্যালিড। করা হ্যাঁ, যাবে। হ্যাঁ, তো এটা বুঝছো। আন্ডার স্কোর। তারপরে আবার একই ফাংশনে একই নামে দুইটা ভেরিয়েবল থাকা যাবে না। যদি কেউ এরকম দুইটা ভেরিয়েবলে এই নামে দেয় আন্ডার স্কোর আর ওয়াই, তাহলে কি ভ্যালিড হবে এই দুইটা? পরের হবে নিয়মটা না। হ্যাঁ হবে না, কারণ নিয়ম হচ্ছে একটা ফাংশনে একটা নামই শুধু, একই এক। ভেরিয়েবল একটাই থাকবে, দুইটা এরকম দুইটা। একই হুম। নামে থাকতে পারবে না। যদি আবার এরকম লিখতো কেউ ডলার সাইন রয়, তাহলে কি ভ্যালিড না ইনভ্যালিড? ভ্যালিড। দুই দুইটা একই নামে লিখছি। ও দুইটা তাইলে হবে না, একটা যদি থাকলে হয়। হ্যাঁ, হুম। তারপর আবার যদি কেউ এরকম লেখে ডলার সাইন আর ও ওয়াই, তাহলে ভ্যালিড না ইনভ্যালিড? ডলার সাইন আর ওয়াই, একটা স্মল এরা, ভ্যালিড। স্মল স্মল দিছি। ও, তাহলে এটা ইনভ্যালিড হবে। একই অক্ষর যদি ক্যাপিটাল দিছি না দুইটায়, ডলার সাইন হ্যাঁ। ক্যাপিটাল আর ও ওয়াই, ডলার সাইন ক্যাপিটাল আর ওয়াই, এইটা হচ্ছে ইনভ্যালিড, কারণ হুম। একই নাম হয়ে গেছে। সি তো ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর আলাদা মিন করে, তাই না? আগে পড়ে আসলাম না, কেস সেনসিটিভ সি, মানে ছোট হাতের অক্ষর হুম। একরকম, বড় হাতের এই জন্য। সিতে এরকম হবে। এরকম যদি থাকে ডলার সাইন ক্যাপিটাল আর ও ওয়াই, ডলার সাইন স্মল আর ও ওয়াই, তাহলে কিন্তু এটা বৈধ ভেরিয়েবল হবে। যদি এরকম লিখতো, দাঁড়া এটা মানে মুছে যদি দিই, হচ্ছে সাইন গুলো স্মল হচ্ছে একই হয় তাহলে হচ্ছে ওটা হচ্ছে স্মল স্মল আছে না ক্যাপিটাল আছে বিবেচনা করতে হবে, বুঝছো? স্মল ক্যাপিটাল। হ্যাঁ, আর যদি একবার। এরকম, হুম, যদি কখনো এই যে কি লিখছে এটা আর ও এন, আর এই ছোট আর ও এন, দুটা কি একই? এই তো ছোট হাতের অক্ষর না। বড় হাতের অক্ষর আলাদা, তো এই ভেরিয়েবলটা হুম। ভ্যালিড। কেউ যদি লিখতো এরকম আবার আর ও এন, তাহলে ইনভ্যালিড। তখন একই হয়ে যাচ্ছে, একই মতন না এই দুইটা, এটা আর এটা, হ্যাঁ, হ্যাঁ, একই। এটা আর এটা একই, তাহলে সেটা হবে না। কিন্তু যদি কেউ স্মল লিখতো আর ও এন, তাহলে ভ্যালিড, আলাদা আলাদা হয়ে গেছে, এটাই বুঝাইতে যাচ্ছি। হুম। হ্যাঁ, বুঝতে পারছো? এটা মানে দুইটা যদি আলাদা আলাদা হয় সেটা হচ্ছে ভ্যালিড। হুম, আলাদা হলে ভ্যালিড, কিন্তু একই নামে একই রকম হবে না, স্মল স্মল ক্যাপিটাল ওটা হচ্ছে ক্যাপিটাল। ইনভ্যালিড। হুম, হুম। কারণ এখানে হচ্ছে স্মল আর ক্যাপিটালটা হচ্ছে আলাদা, আলাদা, মানে হুম, আলাদা। হ্যাঁ হ্যাঁ। তারপরে আরেকটা আছে ভেরিয়েবলের মাঝে কোনো ফাঁকা দেওয়া যাবে না। দুই, যদি দুইটা অক্ষরের দুইটা ওয়ার্ডের হয়, হয়েছে না হয়েছে, এটা আজকে শেষ করি না হলে কালকে। যদি এরকম হয় দুইটা ওয়ার্ডের ভেরিয়েবল হয়, তাহলে যে মাঝখানে কি দেওয়া যাবে না, ফাঁকা, ফাঁকা। তাহলে ইনভ্যালিড ভেরিয়েবল। তখন লিখতে হবে মাই, আপু গেছে না আছে, তখন লিখতে হবে যে পাশাপাশি লিখতে হবে মাই রোল। বুঝাইতে পারছি? ঠিক আছে। হুম, হুম। আখিমনি? ফাঁকা যেটা দেওয়া যাবে না সেটা হচ্ছে ইনভ্যালিড। হ্যাঁ, এটা ইনভ্যালিড, ফাঁকা দিয়েছি, হুম। আর পরেরটা হুম। পাশাপাশি লিখছি, তাহলে এটা ভ্যালিড। ভ্যালিড।
হ্যাঁ, আবার এই আরো একটা ভ্যালিড এভাবে বানানো যাইতো, ভ্যালিড মাই আন্ডারস্কোর রোল। যখন দেখবা যে এরকম দুইটা শব্দের নামকরণ করতেছে ভেরিয়েবলের, তখন আন্ডারস্কোর দিয়েও লেখা যায়, অথবা পাশাপাশিও লেখা যায়, অথবা আর একটা করা যায়, তখন প্রথম অক্ষরটা বড়, এই যে মাই, এই যে রোল, এগুলা বড় কিন্তু হাতে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের লিখে এটা লিখলে এটা ভ্যালিড হয়ে যাবে। বুঝছো? যদি দুই নামের অক্ষর হয়, দিতে হুম। চাও কখনো, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় দিয়ে পাশাপাশি লিখলেও আলাদা বোঝা যায়, এটাও ভ্যালিড। তার মানে এই তিনটা, এই যে এই নিচের তিনটা ভ্যালিড ভেরিয়েবল। বুঝছো? না। না, কে বললো না? নন্দিনী? হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে, যে গুড। যদি হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ভ্যালিড, আর আন্ডারস্কোর থাকবে, দুইটা একসাথে থাকবে। হুম, আখিমণি তুমি বুঝছো? পাশাপাশি বড় হাতের থাকবে। দিয়ে যদি দুইটাকে আলাদা আলাদা করে হ্যাঁ, বড় হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন কথা বন্ধ করো, আমি যাকে ধরবো সে বলবে। হাতের বসে সেটা হচ্ছে ভ্যালিড। আখিমণি বলো, এটা কি ভ্যালিড ভেরিয়েবল না ইনভ্যালিড? ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? ইনভ্যালিড না। কেন ইনভ্যালিড? ইনভ্যালিড, এই যে অ্যাট দ্য রেট, এটা ব্যবহার করা যাবে নন্দিনী? আখিমণি, এই না যে না, এটা ওই অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেট ব্যবহার করা যাবে না, এই জন্য এটা ইনভ্যালিড, এ ক্রস। আর এটা নন্দিনী, স্যারের। এই পরেরটা ভ্যালিড না ইনভ্যালিড নন্দিনী? হ্যাশ। হ্যাশ, এটা কি ব্যবহার করা যাবে? দুইটা চিহ্নই ব্যবহার করা যায়, একটা হচ্ছে ডলার সাইন, আন্ডারস্কোর, না, তাহলে এটা ইনভ্যালিড। এটা হচ্ছে আখিমণি বুঝছো? হুম। আখিমণি, আখিমণির নেট ভালো নয়। জি স্যার। হুম। হ্যাঁ তার বুঝছি। তারপরে আরেকটা আসো, কিওয়ার্ডের তালিকা দেখি। কিও কিওয়ার্ড মানে কি বলছিলাম? কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং ভাষার পূর্ব নির্ধারিত বা বা সংরক্ষিত কিছু শব্দকে কিওয়ার্ড বলে। আর কিওয়ার্ডের মাধ্যমে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করা যায় বা সম্পন্ন করা যায়, সেই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো এরকম কিছু কিওয়ার্ড মুখস্থ করতে হবে, যেমন অটো, তারপরে হচ্ছে ব্রেক, ব্রেকের কাজ প্রোগ্রামকে থামায় দেওয়া, তারপরে ডাবল, কনস্ট্যান্ট, ক্যারেক্টার, কন্টিনিউ, এগুলো হচ্ছে আসলে একটা কিওয়ার্ড। প্রোগ্রাম হিসেবে বলতে পারি। দেখা যাচ্ছে? হুম, হ্যাঁ, দেখা যায়। হুম, ভ্যারিয়েবল ডিক্লারেশন, হুম, ওটা অটো, ব্রেক, হুম। ক্যাশ, কেস, কেস, কনস্ট, কেস, এটা কেস, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডাবল, এলস, এনাম, এক্সটার্ন, ফ্লোট, ফর, গো এক্সটার্ন, টু, প্লট ফর, গো টু, এক্সটার্ন, ইন্টিজার, লং, ইন্ট, রেজিস্টার। হুম, এটা তো ইন্টিজারের রিটার্ন, সংক্ষিপ্ত। শর্ট, সায়েন্স, সাইজ অফ, সাইন্ড। সাইজ অফ, সাইন্ড, সাইজ অফ, সাইজ অফ, স্ট্যাটিক, স্ট্যাটিক, এক্সট্রাক্ট, স্ট্রাক, সুইচ, সুইচ, টাইপ, ডেফিনেশন, এটা টাইপ, পুরো নাম। টাইপ ডেফিনিশন, টাইপ ইউনিয়ন, ডেফিনেশন, ইউনিয়ন, আনসাইন, ভয়েড আর ভোলাটাইল, হোয়াইল। হুম, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলোকে কখনোই ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। কেউ যদি ভেরিয়েবলের নাম দেয়,
এ ইউ টি ও, অটো। তাহলে কি হবে, এখানে দেখো অক্ষরও শুরু হয়েছে, প্রথমে সংখ্যাও নাই, অন্য কোনো সাইনও নাই, তাহলে তো বৈধ হওয়ার কথা, তাই না? কিন্তু এটা কিওয়ার্ড হ্যাঁ, জন্য, কিওয়ার্ডের জন্য এই ভেরিয়েবল না, সঠিক নয়। তখন উত্তর দিতে হবে উক্ত উদ্দীপকের ভেরিয়েবলটি সঠিক নয় বা অবৈধ, কারণ অটো হচ্ছে একটি সি প্রোগ্রামের কিওয়ার্ড, এই জন্য বৈধ নয়। এটা দিলেই উত্তর হয়ে যাবে খ নাম্বারের জন্য। বুঝছো? এই গেল হুম। ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম রাখা বা নামকরণ করা। এখন ভেরিয়েবল গুলা ঘোষণা করার এই চারটা নিয়ম লিখে নাও খাতায়, আমি বুঝাই দিচ্ছি। দ্রুত লিখে নাও, ভেরিয়েবল ডিক্লারেশনের বা ঘোষণার সাধারণ গঠন। খাতা কলম নাই আঁকিমনি? আছে আছে। হুম, লিখে নাও। প্রথমে হবে ডেটা টাইপ, তারপরে, হ্যাঁ, ডেটা টাইপ, তারপরে লিখতে হবে ভেরিয়েবলের নাম। নেম। হুম, হ্যাঁ, তারপরে সেমিকোলন বাধ্যতামূলক।